হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ সুলেখা। তো এটা আবার টাকির আমরা পার্ট 3-তে চলে এলাম। আগের ব্লগটাতে তোমরা দেখেছো আমরা কিছু কিছু সাইট সিং করেছি টাকিতে, যেমন কলকাতা ফরেস্ট, তারপরে বিসর্জনের বাড়ি বা জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। তো এগুলো সব আমরা দেখেছি। এইবার আমরা নেক্সট চলে এসেছি। নেক্সট যে স্পটটা, এটার নাম হচ্ছে মালদ্বীপ রিসর্ট। এটা হচ্ছে একটা রিসর্ট বড় টাইপের। এটা ঠিক স্পট বলা যায় না, ওই আর কি দেখার একটা জায়গা বলতে পারো। মালদ্বীপের মতো করে এই রিসর্টটাকে করা হয়েছে। মালদ্বীপ যে জায়গাটা এখন সবাই যায়, সেখানে যে ধরনের রিসর্ট গুলো আছে, যে জলের ওপর যে কটেজ গুলো করে যে টাইপের রিসর্ট গুলো, ওই ধাঁচে এই রিসর্টটাকে করা হয়েছে। এই দেখতেই পাচ্ছি চারদিকে জল, আর তার উপরে বিভিন্ন ধরনের কটেজ আছে যেখানে লোকজন থাকতে পারে। তো ওইটাকেই একটা মালদ্বীপ রিসোর্ট নাম দেওয়া হয়েছে, এবং এটা প্রচন্ডভাবে সাজানো গোছানো। আর 20 টাকা করে টিকিট নেওয়া হচ্ছে। টিকিট নিয়ে এখানে তোমরা ঢুকতে পারো, ঢুকে দেখতে পারো, একটু ফটো টটো তুলতে পারো, এই যা। সেইভাবে আলাদা বলে কোনো এটার মধ্যে কোনো হিস্টোরিক্যাল ব্যাপার নেই, কোনো হিস্টোরিক্যাল স্পট নয় এটা, ওই আর কি এটা দেখার জায়গার মতো করা হয়েছে। এবং যারা থাকতে চায় এখানে কটেজ সিস্টেমটা এখনো থাকতে পারে, যদিও কনস্ট্রাকশন চলছে, চারদিকটাতেই দেখতে পাচ্ছ পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে। তবে কয়েকটা জায়গা করা হয়েছে কটেজ টাইপের, সেখানে থাকার ব্যবস্থা রয়েছে, বাট বেশিরভাগটাই এখন কটেজ মানে কনস্ট্রাকশনই রয়েছে। তো আমরা এখানটা একটু ঢুকেছিলাম, ঢুকে আমরা এই জায়গাটা একটু দেখছিলাম। তো আমি এখানটায় এসে একটু দেখছিলাম। তো এখানে একটু রিলও করছিলাম। তোমরা আই বাটনটা ক্লিক করে আমার রিলটা দেখে নিতে পারো। তো খুব মজাই লাগছিল এই জায়গাটা দেখতে। আর চারদিকটা জল, তো ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। জায়গাটা সত্যি খুব সুন্দর। হচ্ছে মালদ্বীপ রিসর্ট। এটা হচ্ছে মালদ্বীপের মতো করা হচ্ছে। এখানে রুম ভাড়া নিয়ে আমরা থাকতে পারি। তো এখনও ওটা কনস্ট্রাকশনই আছে, তো শুরু হলে ভালোই লাগবে নিশ্চয়ই দেখতে। পিরামিডের সামনে তো এখানে কিছু পাথরের স্টোন দিয়ে এখানে সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে। এটা দিয়ে ফোয়ারা হয় রাত্রেবেলা নিশ্চয়ই। তো আমরা ওই রকমই সিস্টেমটা করা হয়েছে, বেশ সুন্দর। 20 টাকা 20 টাকা ভাড়া এই রিসোর্টটায় আসতে। ঢুকে খালি ঘুরে এই রিসোর্টটায় 20 টাকা দিতে হবে। তো তোমরা মানে 20 টাকা দিয়ে ভালো ভালো ফটো তুলে নিতে পারো, কোনো অসুবিধা নেই। 20 টাকা উসুল করে নিয়েছি আমরা, বলো একমা 20 টাকা কি? হ্যাঁ, এখানে কাঠের ওয়েট। তো যেটা কাকিমা দেখাতে বলছিল, এই যে গাছ কেটে বিভিন্ন ধরনের বসার জায়গা করা হয়েছে। জায়গাটা বেশ ভালোই, বেশ সুন্দরই। তোমরা আসতেই পারো, তবে ওই 20 টাকা ভাড়া দিতে হবে। টিকিট প্রাইস করেছে ওরা 20 টাকা করে, এখানটায় ঢুকে দেখতে হবে। তো এই যে এরকম জায়গাটা। আর এই যে যে কটেজ গুলো বলছিলাম, এই যে কটেজ গুলো করা হয়েছে জলের ওপর, তো এইগুলোতে পরবর্তীকালে নিশ্চয়ই এখানে ভাড়া টাড়ার ব্যবস্থা করা হবে, তখন এখানে লোকজন থাকার ব্যবস্থা হবে। তো এই কটেজ গুলো এরকমই করা হয়েছে। এই যে এখানে বিভিন্ন ভাবে বসার জায়গা করা হয়েছে সুন্দরভাবে, যদিও সব এখন কাজ চলছে। তো বেশ ভালো। যাস না দাঁড়া। তো দেখতেই পাচ্ছ বিভিন্ন হাঁস আছে, আর এই যে জলের মধ্যে রাজহাঁস গুলো রয়েছে। তো খুব সুন্দর। তো আমাদের মোটামুটি এইদিকে স্পট গুলো দেখা হয়ে গেল। এবার আমরা আবার টোটোতে উঠে পড়েছি, উঠে পড়ে আবার রাস্তা দিয়ে চলেছি নেক্সট স্পটের দিকে।
আর এই রাস্তাগুলো এরকম চারদিকেই বাঁশ বাগান, বেশ সুন্দর দেখতে, মানে বেশ ভালো লাগছিল টোটোটায় করে যেতে রাস্তাটায়। তো এই যে এখানে একটা মসজিদ মতো আছে, তো বলছিল আগেকার দিনে সব মসজিদের সামনে পুকুর টুকুর থাকতো, এইগুলোর কথাই বলছিল। তো আমরা এখন চলেছি আমাদের নেক্সট স্পটের দিকে। তো এই দিকে মানে স্পটটা অ্যাকচুয়ালি দুদিকে ভাগ করা আছে, টোটো ড্রাইভার বলছিল। তো একটা হচ্ছে ইছামতি নদীর এই পাশটার দিকে নিয়ে এলো, এইদিকে স্পট গুলো মোটামুটি শেষ হয়ে গেছে, এখন আবার ওই দিকে যেতে হবে, ওই দিকের স্পট গুলোর অপোজিট দিকে এখন আমরা যাচ্ছি, আবার ইছামতি নদীর চারপাশ দিয়ে যাচ্ছি। তো খুব সুন্দর লাগছিল, আর আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল, একদমই ঠান্ডা ঠান্ডা ছিল, রোদ একেবারেই ছিল না, তো বৃষ্টি হয়তো একটু পরে নামতে পারে, তো খুব একটা কষ্টও হচ্ছিল না, সেই জন্য খুব ভালো লাগছিল। তো এই যে ইছামতি নদীর পাশ দিয়ে যাচ্ছি, নদীটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই যে ইছামতি নদীর হচ্ছে একটা বৈশিষ্ট্য হচ্ছে, ডেফিনেটলি যেহেতু ওপাশে বাংলাদেশ, তো দুর্গাপূজার দশমীর দিন হচ্ছে দেখতে সব থেকে ভালো লাগে ইছামতি নদী, কারণ ওপাশ থেকে আসে তোমার বাংলাদেশে যে দুর্গাপূজা হয় তারাও আসে, আর এদিক থেকে ভারতবর্ষের দুর্গাপূজার যে ভাসানগুলো, দুটো ভাসান একসাথে মাঝ নদীতে হয়। তো বেশিরভাগ ইছামতি নদীর সব থেকে ফেমাস হচ্ছে এই দুর্গাপূজার সময়টাই, সবাই দশমীর দিন প্রচন্ড ভিড় হয়, প্রচুর লোক আসে দশমীর দিন এই বিসর্জনটা দেখতে, এটাই সব থেকে ফেমাস। এইবার আমরা চলে এসেছি নেক্সট ডেস্টিনেশনে, নেক্সট স্পট, সেটা হচ্ছে জোড়া শিব মন্দির। দেখতেই পাচ্ছ এরকম দুটো শিব মন্দির রয়েছে একসাথে, তো ওটা আমরা দেখতে চলে এসেছি। এই যে দুদিকে দুটো শিব মন্দির, এই একটা শিব মন্দির, আর এই দিকে আরেকটা শিব মন্দির, আর সামনে এরকম একটা পুকুর টাইপের করা আছে, তো এটাই জোড়া শিব মন্দির, যেহেতু দুটো শিব মন্দির একসাথে রয়েছে সেই জন্য এটার নাম হয়েছে জোড়া শিব মন্দির। তো এটা আমরা এখন একটু দেখছি। এই যে শিব মন্দিরটা, এই শিব মন্দিরটা দেখে আমার এই খিদিরপুরের জোড়া শিব মন্দিরের কথা মনে পড়ে গেল। এইটা একটা শিব ঠাকুর, আর এইটা একটা, ওই খিদিরপুরের জোড়া শিব মন্দিরটাও অনেক অন্যরকম ছিল আরেকটু, তো এই ব্লগটাও না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তো আমরা এখন আবার চলেছি নেক্সট ডেস্টিনেশনের জন্য, শিব মন্দির দেখা হয়ে গেল এই স্পটটা আমাদের। এবার আমরা চলে এসেছি ঘোষবাড়িতে, ঘোষবাড়ির পুজো দালানে চলে এসেছি। আর ঘোষবাড়িতে, এটা ঘোষবাড়িটায়, যদিও বাড়িটা সেরকম অবস্থা এখন আর নেই, প্রচুর ভেঙে চুরে গেছে, তো যেটুকু আছে সেটুকুকে কনস্ট্রাকশন করে এখানে রাখা হয়েছে, মোটামুটি রিকনস্ট্রাকশন করে রাখা আছে। তো এখানে 10 টাকা করে টিকিট দিতে হয়, যেহেতু মানে রিকনস্ট্রাকশন করা হচ্ছে, মেনটেনেন্স চার্জ হিসাবে ওরা নেয় একটা 10 টাকা। তো এই যে আমরা চলে এসেছি ঘোষবাড়িতে, বহু পুরনো আমলের ঘোষবাড়ি, সেটাই এখানে যে দুর্গাপূজা হয় তার ছবিগুলো রয়েছে, কিভাবে দুর্গাপূজা টুজা হয়। আর ওয়াও, ওটা দেখতে কি এইখানে ওইখানের এই পুজো এই সিনেমাগুলো হয়েছে, দেখো এই সিনেমাগুলো। শঙ্খচিল, ভূমিকন্যা, আটটার বনগা লোকাল, ঘোষবাড়ির পূজা দালান। ওয়াও, দেখতে দারুণ তো, বাহ দারুণ দেখতে। তো দেখতেই পাচ্ছ ঘোষবাড়িটা খুবই সুন্দর, বিভিন্ন ধরনের শুটিংও হয়েছে, এটাও একটা শুটিং স্পট হিসাবে ইউজ করা। এই যে পুজো দালানটা পেছনে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর জায়গাটা দেখতে, পুরোনো আমলের। আর আমার যেহেতু পুরোনো বাড়ি, পুরোনো মানে কনস্ট্রাকশন, পুরোনো বিল্ডিং, মনুমেন্টস এর উপর যেহেতু খুব ইন্টারেস্ট আছে, যে আমার এইসব জায়গায় যেতে খুবই ভালো লাগে, আর পুরোনো বাড়িটারি দেখলে তো আরোই বেশি ভালো লাগে। তো জায়গাটা, ঘোষবাড়িটা আমারও খুব ভালো লেগেছে দেখে, যদিও প্রচুর ভেঙে চুরে গেছে চারদিকটা, তবুও বেশ সুন্দর জায়গাটা দেখবার মতো। এখানে প্রচুর শুটিং স্পট আছে, এই জায়গাগুলোতে বেশ খুব শুটিং হয়েছে। এই যে ভেতরটা
যদিও এই ভেতরটার ওপরে আর ভেতরে যাওয়ার জায়গা মানে আটকানো, এই জায়গাটায় দুর্গাপূজা হয়, এই অংশটাতেই দুর্গাপূজা হয়, একটা ফটো লাগানো আছে এই জন্য। তো ভেতরটা তো যাওয়ার অনুমতি নেই, এই যে ফটোটা, তো আমরা জাস্ট ওপর থেকে বাইরে থেকেই দেখছি। আর এখানে টিউলিপ চাষ হয়েছে, এই যে টিউলিপের চাষ হচ্ছে, তো টিউলিপের প্রচুর টিউলিপ ফুল রয়েছে, তো সেগুলো। এইটাই হচ্ছে এই সাইডটা, এই সাইড দিয়েই আমি আবার একটু দেখানো তোমাদের চেষ্টা করছি। এর পুরোনো আমলের দরজা জানলা, সেই বড় বড় থামগুলো, খুব সুন্দর দেখতে ঘোষবাড়িটা। এই যে তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের টোটো ড্রাইভার দেখাচ্ছিল এই অংশটা, এই অংশটাতে বিভিন্ন ধরনের ছোট ছোট কটেজ আছে, শীতকালে এখানে ভাড়া নিয়ে পিকনিক টিকনিক করা যেতে পারে। তো ও দেখাচ্ছিল কটেজ গুলো, এরকম নদীর পাশে বিভিন্ন ধরনের কটেজ আছে, ছোট 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 ছোট, সেই কটেজ মানে জায়গা মতো করা আছে পিকনিক স্পট। এইবার আমরা চলে এসেছি নেক্সট ডেস্টিনেশনে, যেটার নাম হচ্ছে ত্রিশক্তি আশ্রম। এই যে ত্রিশক্তি আশ্রমে আমরা চলে এসেছি। তো এখানে এসে আমরা এখানে একটু ঠাকুরের আমরা দেখতে চলে এসেছি, মন্দির টাইপ করা আছে। তো এই যে 3 ধরনের মায়ের রূপ আছে, এই 3টে মায়ের রূপ এখানে ঠাকুর মশাই উনি আমাদের কিছু বক্তব্য রাখছিলেন, তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি আপনার বক্তব্যগুলো একটু আমার দর্শকদেরও শোনাতে চাই। মার সম্পর্কে 2-4 কথা আমার যা জানা আছে আপনাদের বলছি। আপনারা তো টাকিতে এসছেন, টাকি এককালে খুব জমিদার বাড়ি ছিল, অনেক জমিদার বাড়ি ছিল। তো উনি বলছিলেন যে টাকি অনেক জমিদার বাড়ি অনেক ছিল, এবং সেই জমিদার বাড়িরই মানে পুরনো ওনাদের যে বংশ পরম্পরার যে মন্দির আছে সেটাই হচ্ছে কুলেশ্বরী মাতার মন্দির। এবং কুলেশ্বরী মাতার মন্দিরের নাম হয়েছে যেহেতু নদীর কূলে ঠাকুরকে পাওয়া গেছিলো, তাই জন্য ওটার নাম হয়েছে কুলেশ্বরী মাতার মন্দির। এবং ওখানেই সাধনা ভোজন করতেন সদানন্দ গিরি মহারাজ, যাকে টাকির মানুষজন সোনা বাবা বলে ডাকতেন। এবং যেহেতু উনি এই মন্দিরটি স্থাপন করেছেন, এই ত্রিশক্তি আশ্রম মন্দিরটি, কারণ উনি একজন তান্ত্রিক ছিলেন, সন্ন্যাসী ছিলেন এবং ব্রাহ্মণও ছিলেন, এবং তন্ত্র সাধনার জন্যই উনি 12 বছর আগে এই মন্দিরটি স্থাপনা করেছিলেন। তো উনি সাধনা ভোজনা করতেন ওইখানে, ওই মন্দিরে। এখন ওনার বড় ছেলে ওই মন্দিরে পুজো পার্বণ করেন, তাকে ওনারা বর্দা বলে ডাকেন। এবং 7 বছর আগে উনি মারা গেছেন, এই সদানন্দগিরি মহারাজ। এবং উনি যেখানে মারা গেছেন সেই জায়গাটায় এই মন্দিরের পাশেই ওনাকে সমাধি দেওয়া হয়েছে, এবং তার উপর ওনাকে একটা মূর্তি তৈরি করা হয়েছে, যেমনভাবে মূর্তিটা আছে সেরমভাবেই ওনাকে সমাধি দেওয়া হয়েছে। তো এইটাই গল্পটা উনি বলছিলেন পুরোহিত মশাই, সেটাই আমরা শুনছিলাম। তো উনি এবার এই 3 দেবীর 3জন মাতার কি কি রূপ আছে সেটার সম্বন্ধে আমাদের বলছিলেন। তো আমি ছোট করে বলে দিচ্ছি উনি কি কি বলেছিলেন এই 3 দেবীর সম্বন্ধে। মাঝখানে যে দেবী রয়েছেন তিনি হচ্ছেন মাতা কুলেশ্বরী দেবীর প্রতিরূপ, যেটা কুলেশ্বরী মাতার উনি মন্দির বলছেন 400 বছরের পুরনো, সেখানে আমরা যাব একটু পরেই। তো সেই মাতারই এটা হচ্ছে প্রতিরূপ। আর এই যে কুলেশ্বরী মাতার এখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পাওয়া যাবে, এখানে মহাদেব উল্টো দিকে শুয়ে রয়েছে। জেনারেলি যেদিকে আমরা থাকতে দেখি মাতার কাছে সেইটার নয়, এটা অন্যদিকে শুয়ে রয়েছেন। তো এটা বৈশিষ্ট্য আছে কুলেশ্বরী মাতার। আর এই যে পাশে যিনি রয়েছেন নীল রঙের যে মাতা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন মা ভদ্রকালী বা নীল সরস্বতী। যেহেতু ওনার গায়ের রংটা নীল, সেই জন্য ওনাকে নীল সরস্বতী বলা হচ্ছে। আর এই পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মা বগলামুখী বা বগলা সুন্দরী যাকে বলা হচ্ছে। যেহেতু ওনার হলুদ কালার পছন্দ, সেই জন্য উনি সবসময় হলুদ শাড়ি পরেন, এবং ওনাকে পুজো দিতে গেলেও হলুদ ফুল বা হলুদ মিষ্টি বা হলুদ বস্ত্র দিয়ে ওনাকে পুজো দিতে হয়। এই বগলা সুন্দরী হচ্ছে খুবই পাওয়ারফুল একজন মাতা, এবং এনাকে ছাড়া তন্ত্র সাধনায়, এনার অনুমতি ছাড়া তন্ত্র সাধনায় প্রবেশ করা যায় না। তো ইনি খুবই পাওয়ারফুল। আর একটা জিনিস উনি বলছিলেন, এই যে 3জন মাতা রয়েছেন এদের মধ্যে যে মা কুলেশ্বরী এবং ভদ্রকালী, এনাদের দৃষ্টি হচ্ছে একদম সোজা রয়েছে, কিন্তু মা বগলা সুন্দরী যদি আমরা দৃষ্টিটা দেখি
তাহলে একদম সোজা নয়। সেটার কারণ হচ্ছে উনি এতটাই পাওয়ারফুল এবং এতটাই শক্তিশালী, সেই জন্য ওনার চোখের দিকে আমরা তাকাতে পারি না, সেই জন্যই ওনার চোখের দৃষ্টিটা অন্যদিকে। সেই জন্য আরেকটা উনি যেটা বলছিলেন, উনি বগলা সুন্দরীর হাতে যে অসুর রয়েছে উনি তার জিভটা ধরে রয়েছেন। ওনার মতে হচ্ছে নিজের জিভ এবং নিজের মুখ সংযত রাখো, কারণ আমরা অনেক সময় আমাদের কথার যদি ঠিকঠাক না বলতে পারি তাহলে সামনের জন তার জন্য দুঃখ পেতে পারে বা আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, বা আমাদের কোনো ডাক্তার যদি কোনো সময় কোনো কিছু খেতে বারণ করে কিন্তু আমার জিভ খেতে ইচ্ছা করছে বলে খাবারটা নিলে আমার শরীরের ক্ষতি হতে পারে। তো সেটাই উনি বলছিলেন, উনি এই জিভটাকে টেনে ধরে রেখেছেন, তার মানে হচ্ছে যে তোমার মুখ এবং তোমার জিভ তোমাকে সবসময় সংযত রাখতে হবে, নইলে তুমি জীবনে বিপদে পড়তে পারো। তো এই পুরো ইতিহাসটাই উনি এইভাবে আমাদের বর্ণনা করে বলছিলেন, এই যে ৩ জন মাতার কি কি রূপ আছে এবং তাদের কি কি বৈশিষ্ট্য উনি আমাদের জানালেন। তো আমিও সেগুলো শুনছিলাম, শুনে এখান থেকে তোমাদের একটু জানানোর চেষ্টা করলাম। এই কারণেই এই জায়গাটার নাম হয়েছে ত্রিশক্তি আশ্রম, যেহেতু ৩ জন দেবীর এখানে প্রতিষ্ঠিত রয়েছেন, সেই জন্য ৩ দেবীর কথা অনুযায়ী এই নামটা হয়েছে ত্রিশক্তি আশ্রম। তো তোমরা দেখতেই পেলে যে উনি পুরো হিস্ট্রিটাই তোমাদের বললো, এই যে সোনা বাবার যে সমাধিটা বলছিলেন সেইটা। তো আবার আমরা টোটোতে উঠে পড়েছি নেক্সট স্পটে যাওয়ার জন্য। এখন আমরা নেক্সট স্পটের দিকে যাচ্ছি। তো আমরা চলে এসেছি নেক্সট স্পট, যেটা হচ্ছে টাকি রাজবাড়ি বা পুবের বাড়ি যেটাকে বলা হয়। এখানেও তোমার টিকিট কাটতে হবে, 10 টাকা টিকিট কেটে এখানে ঢুকতে হবে। তো আমরা এই টাকি রাজবাড়ি পুবের বাড়িতে চলে এসেছি। তো এখন এখানে ঢুকছি। চলো ঢুকি। তো এই প্লেসটাও হচ্ছে টাকি একটা অন্যতম স্পট। আগে টাকিতে আসলে 4টে স্পট ছিল, পূবের বাড়ি, উত্তরের বাড়ি, দক্ষিণের বাড়ি, তারপরে পশ্চিমের বাড়ি। তো আমরা যে গেস্ট হাউসটায় রয়েছি ওটাও কিন্তু একটা উত্তরের বাড়ি, সম্বন্ধে ম্যানেজার বলছিল পরে। তো আমরা এখন পূবের বাড়িটাই টাকিতে রয়ে গেছে, বাকি সবই নষ্ট হয়ে গেছে। তো পূবের বাড়িটাকে মোটামুটি এরকম রিকনস্ট্রাক্ট করে ওই মানে জায়গাটাকে ঠিকঠাক করে আবার এই যেটুকু রয়েছে সেটাকে একটা ওই মিউজিয়াম মতো করা হয়েছে, যাতে লোকজন এসে আবার দেখতে দেখতে পায়। কি কি দেখার আছে সেইগুলো, ওটার জন্যই 10 টাকা। হ্যাঁ কোনটা? খাওয়াটা? রাজবাড়ি সব সেরেছি পুবের বাড়িতে, টাকি রাজবাড়ি যেটাকে বলা হয় পুবের বাড়ি। তো তোমাদের এখন দেখাই সেটা। তো এই জায়গাটা দেখতেই পাচ্ছ, সুন্দর করে এটাকে আবার ঠিকঠাক করা হয়েছে। এখানে একটা ছোট্ট দুর্গা মূর্তিও রাখা আছে, দুর্গা পূজা করা হয় এই জায়গাটায়। তো এখন এই জায়গাটাকে সুন্দর করে সাজানো হয়েছে, সাজিয়ে ঠিকঠাক করে মানুষের দেখার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ওই তো বলির জায়গাটা, বলি কি হয়? অন্য কিছু বললি হয়, চাল কুমড়ো টাল কুমড়ো হবে। হ্যাঁ, অত অত সরু জায়গাটা থেকে ভাবছি যে
তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটাকে। বলছিল একজন নাকি কেউ এই বাড়িটাকে নতুন করে কিনে উনি এরম ভাবে জায়গাটাকে সাজিয়েছে। তো আমি বলবো খুবই ভালো করেছেন। আগে নাকি এই জায়গাটা একদম জঙ্গল টঙ্গল করা থাকতো, তো যে নতুন যে ওনার সে নাকি এত সুন্দর করে বিভিন্ন ধরনের জায়গা করে এটাকে করেছে। তো আমার তো বেশ ভালোই লেগেছে, সত্যি বলতে হবে যে একটা ভালো উনি জিনিস করেছেন সবার দেখার জন্য। এবার হচ্ছে নেক্সট স্পট, এটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির বাড়ি, যেটা বিসর্জন সিনেমায় দেখানো হয়েছিল, সেটাই দেখাচ্ছিল আমাদের টোটো ড্রাইভার। তো আমরা নেক্সট এবার চলে এলাম কুলেশ্বর মাতার মন্দির, যেটার গল্পটাই ঠাকুরমশাই ওই মন্দিরে বলছিল ত্রিশক্তি আশ্রমে। তো আমরা এখানে চলে এলাম কুলেশ্বর মাতার মন্দিরে। হ্যাঁ ভালো, বন্ধ হয়ে যাচ্ছে। আর চন্দ্রামিতটাও পেলাম, ভালো সময় এসেছিল। না তো এই কুলেশ্বর মাতার মন্দির আমাদের দেখা হয়ে গেল, এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। যেটা বলেছিল ঠাকুরমশাই, নদীর কূলে ঠাকুরকে পাওয়া গেছিল বলেই ওনার এই মন্দিরের নাম হচ্ছে কুলেশ্বর মাতার মন্দির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় ছেলে কি গল্প বলছিল। এবার আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশনে। তো বন্ধ হয়ে গেছে, 12টা যেহেতু বেজে গেছে বন্ধ হয়ে গেছে। তো দেখা যাক পরে কালকে যদি দেখতে পারি আরেকবার। আর এইটা হচ্ছে রাজঘাট, যেটা রাজবাড়ির ঘাট, যেটা সেইটা টাকিতে আমরা দেখলাম। তো যাই হোক, টাকির মোটামুটি সাইট সিন গুলো, টোটো করে যে সাইট সিন গুলো দেখতে হয় সেগুলো সব আমাদের দেখা হয়ে গেল। তো আজকে এইটুকুই। আর এরপরে আমরা দুপুরবেলা এবার গেস্ট হাউসে যাব, খাওয়া দাওয়া করে আবার দুপুরবেলা বিকেলবেলা আমরা কি করব সেটা নেক্সট ব্লগে জানাবো। আর এইটুকু তোমাদের কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব করতে তো একদম ভুলো না। আজকের জন্য এইটুকুই, টাটা।